নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প ঝানু চোর চানু। শুরু হচ্ছে আজকের গল্প। ছেলেবেলা থেকেই চানু শয়তানের একশেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের ভিতরে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারেই একটি কুঁড়ে ঘর ছিল, সেখানে এসে উপস্থিত। ঘরের ভিতর আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে সে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিচ্ছু পাবে না। আমার 6টি ছেলে, সারাদিন খেটে খুঁটে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার চামড়া তুলে ফেলবে। চানু, সেটা আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে সেটাই বরং ভালো। বুড়ি দেখলে সে সহজ লোকের পাল্লায় পড়েনি, কি আর করে, চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাওয়ার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙলে পর চানু দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখেও গ্রাহ্যও করল না। দলের সর্দারটি তখন জিজ্ঞাসা করিল, তুমি কে হে বাপু, কি চাও এখানে? চানু, আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাওয়া দাও, তারপর দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসেই চানু খেলো। ঠিক তারপর সকলে দেখলো একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন করে সকলেই বলল, না ভাই, আমরা কেউ তা পারবো না। চানু, ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা, আমি ছাগলটা নিয়ে আসছি। এই বলে তো তখনই বনের ভেতর দিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখেছিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরে রাস্তার আর এক মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতর চুপ করে লুকিয়ে রইল। খানিক পরে সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করলো খাসা জুতোটা পড়ে রয়েছে, কিন্তু এক পাটি জুতো দিয়ে কি হবে, আর এক পাটিও থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আর এক পাটি জুতো দেখে ভাবলো, আমি কি বোকা, ও পাটিটা যদি নিয়ে আসতাম। যাই হোক, যাই তাহলে সেটা নিয়ে আসি গিয়ে। একটা গাছে ছাগলটা বেঁধে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটাও পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখলো সে ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবলো এখন করি কি। গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। যাই তাহলে চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, তা নইলে তো ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার একশেষ। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত করে জিজ্ঞাসা করলো, কিন্তু কিছুতেই সে বলল না কি করে সেই ছাগল আনলো। খানিক বাদে সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে উপস্থিত। চানু বলল, যাও দেখি জবরদস্তি না করে ভেড়াটা কে আনতে পারো। 6 চোরের সকলে অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভিতর ঢুকে পড়ল।
এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছে এসে দেখে গাছের ডালে একটা মড়া ঝুলছে। মড়া দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মড়া টড়া কিছু দেখতে পাইনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখলো আর একটা মড়া গাছের ডালে ঝুলছে। রাম রাম রাম, এ হলো কি? আমার মাথাটা গুলিয়ে যায়নি তো? কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ! রাস্তার আরেক মোড়ে গিয়ে দেখলো সেখানেও একটা মড়া ঝুলছে। পর পর তিনটে মড়া এতটা কাছাকাছি ঝুলছে দেখে তার মনে সন্দেহ হলো, না, এ কখনোই হতে পারে না, আমারই বোধহয় মাথা খারাপ হয়েছে। আচ্ছা, দেখে আসি আগের মড়া দুটো এখনো গাছে ঝুলছে কিনা। কৃষক সবেমাত্র মোড়টা ফিরেছে, তখন গাছের ডালের মড়া চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভিতর দিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখলো মড়াটরা কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নাই। কি জানি দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে কে। তখন তার মনটা কেমন হলো তা বুঝতেই পারো। বেচারি মাথা খুঁড়তে লাগলো, হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম, এখন গিন্নি কি বলবে। সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল। এখন করি কি? কিছু একটা এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না কিনলে চলবে না। আসবার সময় দেখেছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। চানু তখন চোরেদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত। তখন চোরেদের তো আক্কেল গুড়ুম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি এরকম চালাকি খেলতে পারো তাহলেই তোমাকে আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও তো, জবরদস্তি না করে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো। কেউ যখন ভরসা পেল না তখন সে নিজেই বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা। চানু বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূর এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরে একটা ভেড়াও ডেকে উঠল। আর তাকে রাখে কে? একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভিতর। কৃষক যত যায় ততই শোনে এই একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় আধ মাইল দূরে চলে গেল। তখন হঠাৎ সব চুপচাপ। ভেড়া ও ছাগলের ডাক আর শুনতে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল, কোথায় বা ভেড়া। বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো, কিন্তু কি সর্বনাশ! এসে দেখে ষাঁড়টিও সেখানে নেই। বন উলট পালট করে ফেললো, কিছুতেই আর ষাঁড়ের খোঁজ পেল না। চানু তখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, আর কারুর কোনো কথাটি নেই। চোরেরা চানুকে তাদের সর্দার করলো। তাদের আনন্দ দেখে কে। সমস্তটা দিন এমন করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখতো। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি সব দেখিয়ে দিল। চানুই যে এখন তাদের সর্দার, তাকে সব না দেখালে চলবে কেন? দলের সর্দার হওয়ার প্রায় এক সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। খালি বাড়ি। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে কিছু তার দরুন বকশিস টকশিস দেয় না? বুড়ি, বকশিস দেয় না, ওদের মাথা দেয়। চানু, বটে, কিছু দেয় না? আচ্ছা এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে নিয়ে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি কোনোদিন এত ধন দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে মাটিতে পড়ে দুই হাতে টাকাগুলো ঘাঁটতে লাগলো। সময় বুঝে চানুও তার পকেট বোঝাই তো করলেই তারপর একটা থলে মোহর নিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরে আটকা পড়ে রইল। বেরিয়ে এসেই চানু সুন্দর একটা পোশাক পরলে, তারপর সেই ছাগল ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজাতেই বসেছিল। চানু গিয়ে জিজ্ঞাসা করলো, হারানো জন্তুগুলো কার বলতে পারো কি? এগুলো যে আমাদের, আপনি কোথায় পেলেন মশাই? এই বনের ভেতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলোও কি তোমাদের? না মশাই, আমরা গরিব দুঃখী লোক, মোহর কোথা পাবো? আচ্ছা, মোহরগুলোও তোমরা নাও, আমার কিছু দরকার নেই। মোহরগুলি নিয়ে দুই হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করলো।
সমস্ত দিন চলে চানু প্রায় সন্ধ্যের সময় তার বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভিতরে গিয়ে দেখলো তার মা বাবা বসে আছে। চানু বলল, ভগবান আপনাদের ভালো করুন, আজ রাতটা আপনাদের বাড়ি থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব। চানু আর চুপ থাকতে পারলো না। বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? চানু, পোশাক দেখে অবাক হয়ে গেলে তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের উপর রাখলো। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা যাও জমিদার বাড়ি, বলো গিয়ে আমি তাদের মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে বাবার চোখ বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, তাহলে যে আমাদের পিছনে কুকুর লেলিয়ে দেবে? না, তুমি বলো যে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর দুনিয়ায় নেই। জবরদস্ত ও ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে তখন এসব কথা বলবে। আচ্ছা, এত করে যখন বলছো যাচ্ছি, কিন্তু কিছু হবে বলে মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, কি করে এলে বাবা? নেহাত মন্দ নয়, মেয়েটি যে বড় অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি বাবাজি তুমি এর আগেও তার কাছে এই প্রস্তাবটি করেছো না? যা হোক, জমিদার বলেছেন আসছে রবিবারে তারা বাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর তেমন শক্ত কাজ কি, দেখা যাবে এখন। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার একটা মস্ত বড় থলে ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় উকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দিয়ে কিছু থাকলে আমি বুড়ো ভিখারি কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্য পাবে, রান্নাঘরের দাওয়ায় একটু বসো। জানলার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, এটাকে মারলে হয় না? জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলের থেকে আর একটা খরগোশ ছেড়ে দিল। একটু পরে চাকর আবার চেঁচিয়ে উঠল, ও বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যায়। আবার জমিদার ধমক দিলেন, চুপ করে থাকো বলছি। খানিক বাদে চানু আরও একটা খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল। আর যায় কোথা, একজন একজন করে সবকটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে ধাওয়া করলো। জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা ফাঁকিটা দিয়েছে চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আগে আমার মনিব বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাদাসিধে লোক ছিলেন, মনে একটুও অহংকার ছিল না। স্ত্রীকে ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি গেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দই করত। এখন তার পোশাক দেখে এবং তার আদব কায়দা দেখে মনে মনে আরও খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু শুধু হাঁস চুরি করে আমার মেয়ে পাবে না, কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। এখন 6 জন সহিস, কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে, মনে রেখো। চানু বললে, আচ্ছা চেষ্টা করে দেখবো। এখন সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6টি সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়। তাই প্রত্যেকে জামার পকেটে একটি করে মদের বোতল, খানিক পরে পরে একটু একটু করে মদ খেয়ে গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিয়েছে। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই ছিল। রাত যত বেশি হতে লাগলো ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদ আর সানায় না, গায়ে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটি কদাকার বুড়ি এসে
উঁকি মেরে বলল, বাবা সকল, শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও তো, আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, তা না হলে বুড়ো মানুষ শীতে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলে, মুখে প্রায় 2 আঙ্গুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। বুড়ি আস্তাবলের দরজার উঁকি মেরে বলল, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোনটাতে একটু জায়গা দাও, এক মুঠো খড় নিয়ে পড়ে থাকবো এখন। সহিসরা ভাবলো, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল যে, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি বেশ আরামে বসলো। সহিসরা দেখলো বুড়ি খানিক পরে একটি কালো বোতল বের করে একটু মদও খেলো। তার মুখে আর হাসি ধরে না, যেন খুবই আরাম বোধ করেছে। সহিসদের বুড়ি বলল, বাবা, তোমাদের সব বোধ করি শেষ করে ফেলেছো, তা আমার কাছে ঢের আছে, তবে কিনা তোমরা পাছে কিছু মনে করো তাই তোমাদের দিতে ভরসা পাচ্ছি না। একেতে বেজায় শীত, তার উপরে সত্যি সত্যি তাদের মদ শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, তুমি দাও, তাহলে তো বেঁচে যাই, ঠান্ডায় মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরেকটি বোতল বের করে তাদের দিল। এ বোতলটায় মদের সঙ্গে কি মেশানো ছিল, খাওয়া মাত্র সব কটা সহিস ঘোড়ার পিঠে গদির উপর বসেই নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের উপর শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলোকে নিয়ে একেবারে চানুদের বাড়ির একটা ঘরে গিয়ে হাজির। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই কি দেখলেন, তার বাড়ির সামনে রাস্তা দিয়েই চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার ঘোড়ার পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই অবাক হয়ে রইলেন, মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সে বেচারাও গোল্লায় যাক। আস্তাবলে গিয়ে সহিস বেটাদের জাগতে জমিদার মশাইকে বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে চানু বলল, কতগুলো বোকা পাঠার চোখে ধুলো দিয়েছ, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। নাও দেখি বাপু, আমার ঘোড়াটা চুরি করো, তাহলে আমি বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হওয়ার উপযুক্ত। চানু মাথা নিচু করে উত্তর করলো যে, আজ্ঞে, একবার চেষ্টা করে দেখবো এখন। 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে একেবারে কাহিল হয়ে পড়লেন। বেলা 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পাওয়া গেল না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় এক চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কর্তা, শিগগির বাড়ি যান, মা ঠাকুরনকে বুঝি আর দেখতে পেলেন না। সিঁড়ির উপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমি চললাম ডাক্তারের বাড়ি। জমিদার হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। এসে দেখলেন সারা শব্দ কিছু নেই। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন, সেখানে বসবার ঘরে গিন্নি আর তার মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন। ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এসব চানু ব্যাটারি চালাকি, ব্যাটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়েই যাচ্ছে। সেই চাকর ব্যাটার আর কোনো উদ্দেশ্যও পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না, নাই বা করলো। তার চাকরি চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল তা দিয়ে তার অনেক দিন চলবে। পরের দিন চানু এসে জমিদার বাড়িতে উপস্থিত। জমিদার বললেন, তুমি বাপু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার উপরে আমার বড্ড রাগ হয়েছে। যা হোক, আজ রাত্রিরে যদি আমার বিছানার থেকে চাদরখানা চুরি করতে পারো তাহলে কালকে বিয়ের আয়োজন করব। চানু বলল, আজ্ঞে, আচ্ছা, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই চুরি করে নিয়ে যাব। রাতে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না, কাচের জানলার ভিতর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল। তাকে দেখে আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এবারটা নিশ্চয়ই চানু।
তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বললেন, দেখো আমি ব্যাটাকে এক্ষুনি চমকে দিচ্ছি। বন্দুক দেখে জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, করো কি, চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না, তুমি কি পাগল হলে নাকি? বন্দুকে আর গুলি পুড়েছি, শুধু বারুদ। খানিক পরে আবার জানলায় মাথা উঁকি মারল। দড়াম করে জমিদার বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে কি একটা নিচে মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান, বেচারি বোধ করি মরে গেছে, আর না হয় জন্মের মতো খোড়া কানাও হয়ে যেতে পারে। জমিদার মশাই কেমন জানি থতমত খেয়ে গিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। দরজা খোলাই পড়ে রইল। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানলার কাছে পৌঁছাননি, কিন্তু গিন্নি ঠাকুরন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানা দাও, বেটা মরেনি বোধ হয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসবো। গিন্নি ঠাকুরন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তে তিনি ফিরে এসে ঘরে উপস্থিত। সে সময়ের মধ্যে বাগানের জালনার কাছে গিয়ে ফিরে আসা একেবারে অসম্ভব। ঘরে ঢুকে জমিদার রেগে মেগে বলতে লাগলেন, বেটা পাজি চানু, তোকে ফাঁসি দেওয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি অবাক হয়ে বললেন, বেচারির বেজায় লেগেছে, আর তুমি কিনা ওকে গালাগালি দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। ব্যাটার বদমাইশি দেখছো, খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জালনায় ধরেছে। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি বুঝতেই পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মুছবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো, আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়েছি। গিন্নির কথা শুনে জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি ভীষণ শয়তান রে বাবা চানু, ওর সঙ্গে আর পেরে উঠব না। কাল সকালে বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। এরপর চানুর সঙ্গে জমিদার মশাই কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু তা খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই ও তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন, আর লোকের কাছে বলেন, আমার ঝানু চোর চানু। ব্যাস, ঝানু চোর চানু গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব ছোট ভাই গল্পটি নিয়ে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই।